উনি ক্ষমতায় আছেন বলেই তো উনি করগুলি মাফ করাতে পারেন। সেটা তো বললাম, ওটা তো ক্ষমতাকে উনি অপব্যবহার অনৈতিক। এটার কি ইনভেস্টিগেট করা লাগে নাকি? সমস্ত পত্র করবে না? আরে না না, এটা তো এটা ইনভেস্টিগেশন না না, এটা তো চায়ের দোকানের আড্ডা না। না, এটা ইনভেস্টিগেশন অবশ্যই লাগে। উনি নিজে সই লাগবে না করে কেন? সব একটা সিস্টেমের মধ্যে লাগবে না যেতে কেন? হবে তো, system- না না, সিস্টেমে কিছু নাই। কি নাই? আপনি পত্র পত্রিকার মধ্যে পরিষ্কার লেখা হয়েছে উনি নিজে সই করে এগুলা নিয়েছেন। এটা হ্যাঁ, ইনভেস্টিগেশন তো নিক না, সরকার এটা প্রকাশ করো যে এই যে তাহলে আমরা ওই তদন্ত করেছি, পত্রপত্রিকার আমরা সোর্স পেয়েছি। হিসেবে উল্লেখ করে এগুলো তো এইভাবে সরকারের নথি, সরকার এগুলা গেজেট দিক, ইস্যু করেছে হ্যাঁ, না। ব্যাপারে আমার কোনো প্রসঙ্গটা ধরতে পারেন না না, আমি ধরতে পেরেছি তো সবাই না, বুঝছি যে তারা সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে এখন, ওইটাই তো পারেন না। আমি আচ্ছা, বলেছি যে ওই ভ্যাটের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল ওই সময়, হ্যাঁ। তারা এখন ভ্যাট বাড়লে কিছু বলে না। হ্যাঁ না, এখন তো তারা পার্ট সেটার, এখন বলবে সেটা আমি বলেছি জুলাই আন্দোলনের তারা তো এটা- beneficiary আচ্ছা, আকবর হচ্ছে শেষ করুন, আপনারা আপনি বললেন। বললেন। না, এখন তো আমি যদি কোনো কিছুর পার্ট হই, আমি যদি সেটার ইয়ে হই, আমি কি সেই পার্টে বসে আমি এটার সমালোচনা করব নাকি? তুষার ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে মঙ্গলবার রাত 12:01 দিকে আমি তখন অফিসেই ছিলাম। সেখানে শহীদ মিনারে জুলাইদের যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয়েছে। সেখানে অনেকে কথা বলেছেন। ছাত্রদলের অভিযোগ যে জুলাইকে নানাভাবে বিক্রি করছে একটি মহল। এর আগে আমরা শুনেছি ৭১-এর চেতনা বিক্রি হয়েছে, এখন শুনছি জুলাইয়ের চেতনা বা জুলাই বিক্রি হচ্ছে। আসলে কি সত্যি কি বিক্রি হচ্ছে? যে কোনো রাজনৈতিক আন্দোলনের যারা বেনিফিশিয়ারি অথবা যারা বেনিফিশিয়ারি হতে চায় অর্থাৎ উপকারভোগী হতে চায়, তারা তো সেই রাজনৈতিক ঘটনাটাকে নিজের স্বার্থে বা নিজের প্রয়োজনে তাদের মতো করে ব্যাখ্যা করবে প্রথমে, এবং তারপর সেই ব্যাখ্যাকে কাজে লাগিয়ে নিজেদেরকে সেই আন্দোলনের প্রধান শক্তি হিসেবে প্রথমে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, এবং তারপরে সেটাকে তারা বিভিন্ন জায়গাতে তাদের পরিচিতির একটি অংশ হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করবে। এটা তো অস্বাভাবিক কিছু না, এটা সারা পৃথিবীতেই হয়েছে, হয়, এখানেও হচ্ছে। তবে যে মাপে জুলাই নিয়ে এক ধরনের প্রোপাগান্ডা বলেন কিংবা এক ধরনের প্রচার প্রচারণা করার চেষ্টা করা হয়েছিল, সেটা আসলে কোনো কোনো সময় মনে হয়েছে যে ইচ্ছাকৃতভাবে মূল জায়গা থেকে সরে গিয়ে রাজনৈতিক ফায়দা পাওয়ার জন্য কিছু মানুষ জুলাইকে ব্যবহার করছে। এটা কিন্তু সত্য। সেইটা কারা ব্যবহার করছে? কারা ব্যবহার করছে এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। জুলাই আন্দোলনের মূল কথা কি ছিল? একটি বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা। রাইট। কোন বৈষম্য নিয়ে তারা আন্দোলন শুরু করেছিল? কোটা বৈষম্য, অর্থাৎ চাকরির ক্ষেত্রে কোটা প্রথা নিয়ে তাদের অনেক আপত্তি ছিল। এই যে সংসদ হয়েছে, সংসদে যে জামাতে ইসলাম এবং এনসিপি এবং বিরোধী একটি দল গিয়েছে, তারা দাবি করে থাকেন যে তারাই জুলাই আন্দোলনের মূল শক্তি। তারা এই পর্যন্ত কোটা নিয়ে একটি কথা বলেছেন? তারা চাকরি বিধি, চাকরি রীতি নিয়ে একটা কথা বলেছেন? তারা এই যে পদ পদায়ন করা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেটা নিয়ে কথা বলেছেন? বলেন নাই তো। অর্থাৎ জুলাইয়ের প্রথম বক্তব্য যেটি ছিল, যে কারণে সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলনে যোগ দিয়েছিল, সেটা কিন্তু প্রথমে সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না, কোটা বৈষম্য দূর করা, চাকরি বৈষম্য দূর করার আন্দোলন ছিল। সেই চাকরি নিয়ে একটা কোনো কাজ হয়েছে? অন্তর্বর্তী সরকার যে ছিল, তারা চাকরি বিধিতে, চাকরি রীতিতে তেমন কোনো কার্যকর পরিবর্তন এনেছেন যেখানে মেধাবীরা প্রকৃত অর্থেই সরকারি না শুধু বেসরকারি চাকরিও পাবেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের ইউনূস সেন্টারে কি মেধাবীরা চাকরি পায়? ওনার পছন্দের লোকেরা চাকরি পায়। ওনার নিজের জায়গাতে উনি সেটা প্রতিষ্ঠা করতে পেরেছেন। উনি নিজের সাথে যাদেরকে নিয়েছিলেন সব স্বজনপ্রীতি ছিল না? জুলাইয়ের শুরু থেকেই তো জুলাইকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। জুলাইয়ের একদম শুরু থেকে জুলাই নিয়ে টালবাহানা করা হয়েছে। আপনি আমাকে আরেকটা কথা বলেন, জুলাই যোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে আপনি মোমবাতি জ্বালছেন কোথায়? ভাষা কারণে যারা শহীদ কেন্দ্রীয় শহীদ মিনারে জ্বালানো। কেন্দ্রীয় শহীদ মিনার কেন? কেন্দ্রীয় শহীদ মিনার কি বাংলাদেশের সকল শহীদের শহীদ মিনার? মোটেও না। জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে মুক্তিযোদ্ধাদের শহীদ স্মৃতি, বৌদ্ধভূমি হচ্ছে শহীদ বুদ্ধিজীবীদের, রায়ের বাজার এবং তাহলে তো সবাই কোথায় যায়? মানে এই জুলাই চেতনা স্তম্ভ তৈরি করেছে না, সেখানে পতাকা দিবে। শাহবাগে একটা আছে, এখানেই করুক, জুলাইয়ের মিনার যেটা সেখানে দিবে। তাই হওয়ার কথা না? উচিত কি সেটা নয়? জি। তাই কিন্তু হওয়ার কথা। কিন্তু শহীদ মিনারকে জুলাই যোদ্ধাদের স্মৃতিসৌধ তো নয়, এটা 52 সালে তৈরি হয়েছে। তো যে কোনো শহীদের স্মৃতিসৌধ তো এটা নয়, এটা তো আমাকে বুঝতে হবে। আরেকটা জিনিস আপনাকে প্রশ্ন করি, সেটা হচ্ছে 7.62 না কি যেন একটা গুলি হয়েছিল, সাখাওয়াত সাহেব এসে বড় বড় কথা বলেছিলেন, মনে আছে? ওনার যায় যায় অবস্থা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, চাকরি চলে যাওয়ার যায় যায় অবস্থা হয়েছিল না? যায় যায় পরে মন্ত্রণালয়, হ্যাঁ, উনি যায় যায় দিন হয়ে যাচ্ছিলেন, উপদেষ্টা ছিলেন, উনি তো যায় যায় দিন হয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, তারপর ওইখান থেকে উনি কিভাবে যেন আরেকটা মন্ত্রণালয়ে গেলেন, বস্ত্র মন্ত্রণালয়, নৌকা সংক্রান্ত, না মনে হয় নৌকা টোকাও ছিল, নৌ পরিবহন। হ্যাঁ। তো উনি তো ওখানে গেলেন, কিন্তু এই কথা তো সত্য যে এই রাইফেল ব্যবহৃত হয়েছে, দূরবর্তী জায়গা থেকে গুলি করে মানুষদেরকে হত্যা করা হয়েছে। এই যে জুলাইয়ের বিচার হচ্ছে, কারাই গুলিটা করেছিল? একজন গুলি করেছে এরকম লোক ধরা পড়েছে? যারা প্রকৃত হত্যাকারী, প্রথম হত্যাকারী, ফার্স্ট ডিগ্রি মার্ডার চার্জ কার বিরুদ্ধে হয়? যে নিজের হাতে খুন করেছে। নিজের হাতে খুনি কে? নিজের হাতে খুনিগুলা কোথায়?
আচ্ছা, আসবো আপনার কাছে। আকবর হোসেন, আপনি একটু যদি এই যে এটা দূরের নিয়ে থেকে গুলি করে যে শিশু হত্যা হলো, বারান্দার মধ্যে শিশু মারা গেল, ঘরের মধ্যে শিশু মারা গেল, জানালার গ্রিল শিক ফুটা করে গুলি ঢুকে গেল, এই গুলিগুলো তো নিশ্চয়ই দূরবর্তী জায়গা থেকে এসেছে, এটা তো কাছের থেকে করে নাই কেউ। এটা কারা? একজনকে ধরা পড়েছে, একজনকে কি আমরা ওইভাবে প্রমাণিত করে শাস্তি দিতে পারছি? উল্টা সাকিব আল হাসান ভুয়া মামলায় আছে। তো এইগুলা কি জুলাইকে বিতর্কিত করা নয়? জুলাইকে শুরুর থেকে ইউনুস এবং তদীয় গ্যাং জুলাইকে বিতর্কিত করেছে। জুলাই থেকে তারা কি কি ধরনের সুবিধা নেয় নাই? ওনার প্রেস সচিব থেকে শুরু করে পুরো প্রেস টিম একটা পত্রিকা নিয়ে নিয়েছে, ডিক্লারেশন নিয়ে, সেইটার মালিক হোক কিংবা উপকারভোগী হোক, সেখানে বসে পড়েছে। জুলাই সংক্রান্ত উপকারভোগী উনি নিজে, উনি কর মাফ করিয়েছেন, উনি লাইসেন্স নিয়েছেন, এগুলো নিয়ে কত কথা হয়েছে। জুলাইয়ের বেনিফিশিয়ারিকে এখন নাহিদ ইসলাম যদি বলেন যে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এইটা সেটা, কেন? যখন শত শত কোটি টাকা কর মাফ করানো হচ্ছিল, উনি বলতে পারেন না যে কর মাফ না করিয়ে বরং এই টাকাগুলি জুলাই যোদ্ধাদের ফাউন্ডেশনে দিয়ে দেন? ওনাদের গুরু, ওই যে বলে না যে যদ্যপি আমার গুরু সুরিবাড়ি যায়, একটা লাইন আছে না? হ্যাঁ, তো ওনাদের গুরু যদ্যপি আমার গুরু সুরিবাড়ি যায়, সামাজিক ব্যবসার দিন উনি সামাজিক নৃত্য করবে, এদিকে হামে শিশুরা মারা যাবে, তাদের ওগুলা চোখে লাগে না, তাই না? কেউ নেহারি খেলে তাদের চোখে লাগে। আসবো। আকবর হোসেন, আপনি মানে জুলাইয়ের যে আসলে সেটাই জুলাই যোদ্ধাদের কারণে হয়তো সেটা নষ্ট হয়ে গেছে কিনা, সেই জুলাই যোদ্ধাদের কারণে না, জুলাইকে যারা বিক্রি করে তাদের কারণে সেই আলোচনায় জুলাই যোদ্ধারা তো তাদের আত্মত্যাগ করেছে, তারা মহৎ। সেই জায়গাটা যদি আপনি বলতে চান, সেই সাথে রুহুল কবির রিজভী গতকাল একটা কথা বলেছেন যে ফ্যাসিস্টদের অবশিষ্টাংশ রয়ে গেছে, তাদের রুখতেই জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে। জুলাইকে শুধু তাদের রুখতেই কি বাঁচিয়ে রাখতে হবে, মানে অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো কিছু নাই? দেখেন, জুলাইকে আমি প্রথমত এটা একটা মাস আপরাইজিং, গণ অভ্যুত্থান হিসেবে দেখি, এবং এটার সূচনাটা হয়েছিল তো এটার একটা প্রেক্ষাপট ছিল। মানে যদিও এটা কোটা সংস্কার আন্দোলন নিয়ে শুরু হয়েছিল এবং পরবর্তীতে এটা এক দফায় আন্দোলন গেছে। শুরুতে তো আর এটা শেখ হাসিনার পতনের আন্দোলন ছিল না, ওইটা গেছে একেবারে এক দফা। এবং আমার ধারণা যে ধরুন যদি জুলাই মাসের 23-24 তারিখেও তৎকালীন আওয়ামী লীগ সরকার, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কয়েককে সরিয়ে দিত এবং কয়েকজন পুলিশ কর্মকর্তাকে সরিয়ে দিত, অ্যারেস্ট করতো, তাহলে হয়তো পরিস্থিতি এই পর্যন্ত আসতো না। এটা মানে আমাদের রিডিংটা ওরকম ছিল আর কি। আচ্ছা, তো যেহেতু আমরা তখন মাঠেই ছিলাম, সাংবাদিকতাই করতাম, বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলতাম, ব্যাপারটা আমাদের কাছে এরকম মনে হয়েছিল। এবং আমরা কিন্তু মানে এটা আমাদের চিন্তারও বাইরে ছিল যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যাবে বা পালিয়ে যাবে। উই নেভার এক্সপেক্টেড, মানে এইটা আমরা চিন্তাও করি নাই। কারণ আমাদের শেষ পর্যন্ত 2 তারিখ বা 3 তারিখে সেটা ধারণা ছিল যে হ্যাঁ, এই সরকার থাকবে না, এটা বোঝাই যাচ্ছিল। হয়তো একটা পলিটিক্যাল নেগোসিয়েশনের মাধ্যমে তারা পাওয়ার হ্যান্ডওভার করবে এবং এরপরে হয়তো একটা নির্বাচন বা এরকম হবে। মানে এটা ছিল মানে প্রেক্ষাপটটা আমরা যেভাবে রিড করছিলাম সেরকম। কিন্তু আপনারা তো জানেন যে হয়তো এত দ্রুত অবস্থার পরিবর্তন হয়ে গেল, এবং যখন এইভাবে একটা রেজিমের পতন হয়, এটা শুধু আপনি দেখবেন যে এটা বাংলাদেশে না, এটা তৈরি হয় হচ্ছে আমরা যদি নিকট অতীতের যে সমস্ত জায়গাগুলোতে দেখি, যে আরব স্প্রিংয়ের আপনি উদাহরণগুলো দেখেন, মানে সেখানেই তো এরকম মাস আপরাইজিং হয় যেখানে দীর্ঘ বছর ধরে একটা স্বৈরতন্ত্র চেপে বসে থাকে জনগণের ভোট ছাড়া বা জনগণের ম্যান্ডেট ছাড়া। গণঅভ্যুত্থান তখনই আসলে মানে গণঅভ্যুত্থান তো আর কোনো ডেমোক্রেটিক সোসাইটিতে হয় না। তো সো এটা হচ্ছে একটা বিষয়। তো যখন সেই সরকারটা পতন হলো, তখন অনেকের মধ্যে একটা আকাঙ্ক্ষার তৈরি হলো যে ঠিক আছে, হয়েই যেহেতু গেল, এখন আমরা এটাকে কিভাবে কাজে লাগাতে পারি। এবং আপনার মনে থাকবে যে ওই 5ই আগস্ট পরবর্তী সময়ে ঢাকার রাস্তায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে দেয়ালে যে গ্রাফিটিগুলো লেখা হয়েছিল, সেখানে মানুষ নিজের নানা আশা আকাঙ্ক্ষার কথা নানাভাবে বলা হয়েছে। মানে আমরা এই যে এখন গত 1.5 বছর ধরে সংস্কারবার যে কথাগুলো বলছি, সংস্কার ওয়াজ নট ইন দ্য এজেন্ডা বিফোর 5th of August। আচ্ছা, মানে সংস্কার কেম ইন টু দ্য এজেন্ডা আফটার 5th of August। কারণ কি, মানুষজন ওই যে ছেলেপেলেরা বা সবাই রাস্তায় তারা এগুলো লিখেছে যে তারা কি চায়, তাদের ভাবনাগুলো। তো সেইটা একটা রিডিং আর কি। মানে ওইটাই যে একমাত্র কারণ আমি সেটা বলছি না। এখন ব্যাপার হচ্ছে যে যখন এই ধরনের একটা বড় আকারের একটা গণ অভ্যুত্থান হয়, বা যেমন ধরেন আপনি ইভেন তুষার ভাই একটু টাচ করলেন যে যদি আমরা আমাদের স্বাধীনতার দিকে তাকাই, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো একটা জনযুদ্ধ ছিল, এটা তো শুধু আওয়ামী লীগের বগল দাবা করার বিষয় ছিল না, কখনোই না, তাই না? সেটা কিন্তু করেছিল, যে কোনো একটা কারণ হোক আওয়ামী লীগ করেছিল, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, কিছু লজিকও ছিল, কিছু লজিক ছিল না, সব কিছু মিলে সেটা হচ্ছে। সো এই জুলাই অভ্যুত্থানের পরও এখন দেখলো যে যারা একটা অংশ, তারা এমনভাবে
ওই যে জুলাইটাকে নিজেদের দিকে নিয়ে আসার চেষ্টা করলো, অনেকেই তখন মনে করলো যে না, এটা তাহলে তো এটা তো আমাদের না। মানে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেই যারা একসঙ্গে জুলাই অভ্যুত্থানে কাজ করেছে তাদের তো বিভক্তি, তাদের মধ্যে একটা বিভক্তি চলে আসলো। কারণ একটা অংশ যেমন ধরেন জামায়াত ইসলামী এটা দেখানোর চেষ্টা করছে, বা পরবর্তীতে যারা এনসিপি দেখানোর তার চেষ্টা করছে যে না, আমরাই হচ্ছে এটার মূল শক্তি। তখন বিএনপি আর তাদের সঙ্গে পেরে উঠছে না সেই ন্যারেটিভে। বিএনপি তখন নিজেকে সেটা থেকে একটু আলাদা করেছে, কিন্তু বিএনপি তো দেওয়ার ইন দ্য ফ্রন্ট রো, হয়তো নামে ছিল না কিন্তু বেনামে বিভিন্নভাবে ছিল। জি, এখন সেটা যে কোনোই হোক, ভালো হোক আর খারাপ হোক, ওই অংশটা তারা এটাকে নিয়ে নিয়েছে। আর এটা তো আপনি জানেন যে যখন যেখানেই আপনি একটা সুবিধার প্রশ্ন আসবে, এখানে এটা আমাদের সোসাইটির একটা টেন্ডেন্সি যে মানে মানুষজন নিজেকে ওই সুবিধাটুকু পাওয়ার জন্য নানাভাবে বিক্রি করে, আরেকজনকে বিক্রি করে, ঘটনাকে বিক্রি করে, ইতিহাসকে বিক্রি করে। তো জুলাইয়ের ক্ষেত্রেও সেটাই হয়েছে। যখন আপনি বলেন যে আমি জুলাই যোদ্ধা এই টার্মটার সঙ্গে আমি একমত না, বা গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়ে যারা আহত হয়েছিল বা নিহত হয়েছিল, তাদেরকে যখন আপনি একটা ইকোনমিক বেনিফিট দেওয়ার প্রশ্ন আসলো, তখন সেটাকে পাওয়ার জন্য আবার অনেক একটা লাইন তৈরি হয়। যারা অংশ নিল জুলাই যোদ্ধা বলা হয়, তাহলে কি মানে কি বলা যায়? তাহলে এটা তো প্রতিষ্ঠিত হয়ে গেছে। না, এটা তো একটা টার্ম যে যার যার মতো করে ব্যবহার করে। হ্যাঁ, এখন 5ই আগস্টের এটাকে তো বা জুলাই মাসে এটা অনেকে বিপ্লব বলে, আমি এটাকে বিপ্লব বলি না, আমি এটাকে গণ অভ্যুত্থান হিসেবে দেখি। মানে আমি এটাকে পলিটিক্যাল সায়েন্সের টার্মিনোলজিতে বা যে কোনো ইয়েতে আমি এটাকে গণ অভ্যুত্থানের জুলাই সনদ বা জুলাই নিয়ে পলিটিক্যাল দলগুলোর মধ্যে তো বিভক্তি। হ্যাঁ, এখন ওই জনগণ কতটা এর মধ্যে, ওই যেখানে আসছে যে ওই যে সুবিধা বা বিক্রির প্রসঙ্গটা কেন আসলো? প্রসঙ্গটা হচ্ছে আপনি যখন কিছু সুবিধা দিচ্ছেন, তখন সেই সুবিধাটা পাওয়ার জন্য একটা দীর্ঘ লাইন তৈরি হয়ে গেল, সেটাকে বিক্রি। যেমনটা ধরেন একইটা আমাদের মুক্তিযুদ্ধ ভাতা নিয়ে যেরকম হলো, দেখেছেন না কতজন সচিব, 19 জন সচিব ভুয়া, এই প্রথম আলোতে রিপোর্ট করেছে, বাংলাদেশে বিভিন্ন পত্রিকায় রিপোর্ট করেছে, তাই না? কতজন ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে চাকরি পেল। আচ্ছা, এরকম এটা কেন হয়েছিল? কারণ হচ্ছে যে ওইটা দিয়ে একটা রিওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছিল। এখানেও দেখেন যে এই জুলাইকে দিয়ে একটা রিওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। আপনি দেখেন আপনার প্রতিষ্ঠানে যদি আপনি কোনো বিষয় নিয়ে একটা রিওয়ার্ডের ব্যবস্থা করেন নর্মাল প্রসিডিউরের বাইরে গিয়ে, মানে যেখানে অনেকে মনে করতে পারে যে আমার বেনিফিটেড হওয়ার সুযোগ আছে, তখন সে সেটাকে বিক্রি করার একটা ছলাকলা সে বের করে ফেলবে। সো দিস হ্যাজ হ্যাপেন্ড, এটা এখানে হয়ে গেছে। সো আমি বিষয়টাকে ওরকমভাবে দেখি। বাট হ্যাঁ, টু বি ভেরি অনেস্ট, আপনি যদি চিন্তা করতে যান যে একটা বড় আকারের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা সোসাইটিতে অর্ডার ফিরে আসতে একটা লম্বা সময় লাগে। তো এখন সেটা কত লম্বা সময়, সেটা একটা বড় প্রশ্ন, যে আমরা কি সেটা আরও লম্বা সময় হিসাবে দেখব, নাকি এটা আমাদের গণ অভ্যুত্থানে 3 মাস পরেই ঠিক হয়ে যাওয়া উচিত ছিল। তো এগুলো নিয়ে ডিবেট আছে, এগুলো যে যার যার মতো ডিবেট করবে, আমার ধারণা যে ডিবেট চলতে থাকবে। সব একটু বলেন যে সেটা হচ্ছে গতবারও যখন এই যে জুলাই বার্ষিকী পালিত হলো, আমরা বেশ ছিল, আপনার অনুষ্ঠান ছিল, আয়োজন ছিল, আলোচনা সভা ছিল। তো 1 বছর পরে সে কি মনে হচ্ছে একটু ফিকে হয়ে গেল? কারণ ছাত্রদল একটা প্রোগ্রাম করলো কেন্দ্রীয় শহীদ মিনারে, রাত 12টা 1 মিনিটেও শেষ। আর এনসিপির কিছু নেতারা ওনারা যে কবরে গিয়ে শ্রদ্ধা জানালেন। আজকে এছাড়া আর কোনো অনুষ্ঠান নেই বা ওইরকম কোনো আলোচনা সভাও নেই। মানে এটা ফিকে হয়ে গেল, যাচ্ছে কিনা আর কি। না, এটা এখনো বলা যাবে না, কারণ 5ই আগস্ট যেটাকে তারা 34শে জুলাই বলে থাকেন, সেদিন তারা হয়তো কিছু করতে পারেন, এটা তো আমরা জানি না। তবে আমি বলবো না যে একেবারে ফিকে হয়ে গিয়েছে, তবে টাকা পয়সার যে যোগান সেটা তো কমে গিয়েছে। কেননা এর আগে যখন তারা বড় ভাইদের কাছে গাড়ি পাচ্ছিলেন, টাকা পয়সা পাচ্ছিলেন, বিভিন্ন জায়গা থেকে ক্রাউড ফান্ডিংয়ের নামে টাকা পয়সা নিয়ে আসছিলেন, সেটা তো এখন কমে গিয়েছে। কেননা এখন তো একটি অংশ সরকারের অংশ হয়ে গিয়েছেন বিরোধী দল হিসেবে, সরকারি বেতন ভাতা পাচ্ছেন, মাইক্রোওয়েভ ওভেন চায়, ফ্রিজ চায়, টিভি চায়, গাড়ি চায়, কি জানি চায় এটাই। তো বৈষম্যের নামে তো এগুলো চাওয়া যায় আসলে, এটা আমরা বুঝলাম। তো যে কারণে সাধারণ মানুষের আগ্রহ কিন্তু কমে গিয়েছে, এটা অস্বীকার করা যাবে। সেটাই আমি জিজ্ঞাসা করেছি, বলি কতগুলি সাধারণ মানুষের সংগঠনের কথা আপনার মনে আছে? এই যে গত অন্তর্বর্তী সরকারের সময় হঠাৎ গজিয়ে ওঠা জরিপ অর্গানাইজেশনগুলোর কথা আপনার মনে আছে? এখানে আমরা একটা টকশো করেছি, জরিপওয়ালারা এখন কেন জরিপ করে না? এখন তো ওদের জরিপ করা উচিত, যে আসলে সাধারণ মানুষের মনে আসলে এই এনসিপি কিংবা এই জুলাই নিয়ে যারা বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালান, তারা সাধারণ মানুষের মনে কি ধরনের
মানে স্বপ্ন কি বলেন কিংবা কি ধরনের প্রতিফলন তৈরি করতে পারছেন বা কি ধরনের প্রভাব বিস্তার করতে পারছেন, একটা জরিপ করুক না। এই জরিপের পয়সাকড়িগুলো কোত্থেকে এসেছিল? এখন কি ওই জরিপের পয়সাগুলো আর পাওয়া যাচ্ছে না? এই পুরা জরিপ টরিপ সব কিছুর উদ্দেশ্য ছিল হচ্ছে জুলাইকে কাজে লাগিয়ে একদল লোককে ক্ষমতার অংশীদারে পরিণত করা। দুর্ভাগ্যজনকভাবে বলেন বা সৌভাগ্যজনকভাবে বাংলাদেশের জনগণ ওই বিভিন্ন গুরুজনদের মুখে যেমন জুতাপিটা করেছিল না তারা ছবির মধ্যে, ইলেকশনের মধ্যে কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে কারা। তা আপনি বুঝতে পারছেন, মানুষ কিন্তু এই অপমান সংস্কৃতি চায় নাই, মানুষ কিন্তু অসম্মানের সংস্কৃতি চায় নাই। মানুষ ভেবেছিল কি জানেন, এই বৈষম্যটা দূর হবে, প্রত্যেকে সম্মান পাবে এই সমাজে, আগে যেটা ছিল না। কিন্তু উল্টাটা কি হলো, সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই তো মানুষ রাস্তায় এসেছে। অসম্মানের বিপরীতে অসম্মান তৈরি করা হলো, মবের বিপরীতে আরো বেশি মবের শাসন তৈরি করা হলো, দুর্নীতির বিপরীতে আরো বেশি দুর্নীতি হয়েছে। এটা তো ওই জুলাই আন্দোলনের বিভিন্ন কাজে সম্পৃক্ত ইফতেখারুজ্জামান সাহেবের টিআইবি, যিনি কিনা বিভিন্ন কমিশনে ছিলেন, উনিই তো জরিপ করে গবেষণা করে বলছেন যে অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি বেশি হয়েছে। তো বলেছেন না, তার মানে কি দাঁড়ালো? দুর্নীতির বিপরীতে আরো বেশি দুর্নীতি হলো। তো আপনি তো অসম্মানের বিপরীতে অসম্মান, দুর্নীতির বিপরীতে দুর্নীতি, চুরির বিপরীতে চুরি, ঘুষের বিপরীতে ঘুষ, এটা দিয়ে তো আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। মানুষের দেয়াল চিত্রে আকাঙ্ক্ষাটা কি ছিল? বৈষম্য মুক্ত চাই বাংলাদেশ। মানুষের কি ছিল? চাকরি পাবে, চাকরির মধ্যে কোটা থাকবে না, উল্টা নিজেদের নামে কোটা বরাদ্দ নিতে শুরু করলো তারা। তো সেগুলো হলো না। হওয়ার ফলে কি হয়েছে জানেন, জুলাই সম্পর্কে মানুষের যে শ্রদ্ধাবোধের জায়গাটা, সেটাকে বেঁচে থাকা এই জুলাই বেনিয়ারা তারা ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। এই অবস্থা হবে জানলে আমি খুবই সন্দেহ করি যে এত বেশি মানুষ এই আন্দোলনে যোগ দিত কিনা। মানুষ কিন্তু যোগ দিয়েছিল মূলত একটি সামাজিক পরিবর্তন দেখার আকাঙ্ক্ষায়, যে সামাজিক পরিবর্তনে তার জীবন সহজতর হবে। জীবন কি সহজতর হয়েছে? সেটা তো হয় নাই, উল্টো কি হয়েছে। আমি আপনাকে সমালোচনা করার জন্য বলছি না বিষয়টা। মুহিত সাহেবের বিরুদ্ধে আমি আন্দোলন করেছিলাম, ভ্যাট বসিয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়, আবুল মাল আব্দুল মুহিত, হ্যাঁ হ্যাঁ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার উপর ভ্যাট বসিয়েছিল। আমি প্রচুর লেখালেখি করেছিলাম যে শিক্ষার উপরে ভ্যাট বসতে পারে না, শিক্ষা মূল্য সংযোজন না, শিক্ষা বিনিয়োগ। আচ্ছা, বিনিয়োগের উপর ভ্যাট না, আপনি আয়ের উপরে ভ্যাট বসাইতে পারেন, বেচা বিক্রির উপর ভ্যাট বসাইতে পারেন, শিক্ষা তো পণ্য না। এবং তখন মুহিত সাহেবের নামে ট্রল করা হয়েছিল, ভ্যাটম্যান নাম দেওয়া হয়েছিল। তো এইবার যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কর বসে গেল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এত এত ছাত্রছাত্রীরা এই জুলাই আন্দোলনে যোগ দিয়ে এখন কি হবে, একটু বেশি পয়সা দিয়ে পড়াশোনা করবে। তাহলে তো আসলে জুলাইয়ের মূল সুবিধা কারা পাচ্ছে? জুলাইয়ের মূল সুবিধা পাচ্ছে হাসনাত আবদুল্লাহ, তারপরে কি হান্নান মাসুদ, সরকারি গাড়িতে চড়তে পারছে, এমপি হোস্টেলে থাকতে পারছে, এসির মধ্যে বক্তৃতা দিতে পারছে, এবং আবার ওখানে যাওয়ার আগেই বলেছিল এসিতে বসে থেকে জনগণের কথা ভাবা যায় না। এখন তো এসি ছাড়া থাকতেই পারছে না, উপজেলাতে এসিওয়ালা অফিস চাইছে। তো জুলাই আন্দোলনের উদ্দেশ্য কি এইগুলা ছিল নাকি? জুলাই আন্দোলনের উদ্দেশ্য কি গণমাধ্যমের স্বাধীনতা ছিল না? আমরা দেখলাম গণমাধ্যমগুলিতে বিভিন্ন রাজনৈতিক পরিচয় লোকজন ঢুকে পড়ছে, চাকরি নিচ্ছে, নিজেদের বেতন নিজেরা ঠিক করছে। যে গণমাধ্যমে একজন বা দুইজন গাড়ি পেত, 5 জন ওখানে চাকরি নেয়, 5 জনই গাড়ি চাইছে। আপনি নাম বলতে বললে আমি নাম বলে দিতে পারি, যাই হোক আমি বলতে চাই না। আমরা দেখছি গণমাধ্যমের মালিকানা ইসলামী ব্যাংকের মতো ট্রান্সফার করার একটা ব্যাপার স্যাপার শুরু হয়ে গিয়েছে। এগুলো তো জুলাই আন্দোলনের কথা ছিল না। জুলাই আন্দোলনের কথা ছিল কথা ক। জুলাই আন্দোলনের কথা ছিল কি আরো কথা বলবো, সোনো মহাজন। আমরা দেখলাম সোনো মহাজন শেষ পর্যন্ত সোশ্যাল মহাজন হয়ে গিয়েছেন। উনি নাচছেন হামের মধ্যে, এতগুলো 600 বাচ্চা মেরে উনি এইভাবে নাচছেন। আমি ছোটবেলায় দেখতাম ফকির আলমগীর এইভাবে নাচে, ঘর করলাম না রে আমি সংসার করলাম না। এই গানটা আবার লিখেছিলেন আহমদ ছফা। এই গানের এরকম সুর দেওয়ার কারণে ফকির আলমকে মারবেন বলে খুঁজে বেড়াচ্ছিলেন। তো আমার তো মনে হয় যে এই নাচের কারণে আমার মনে হয় ওনাকে 21 পদক দিয়ে দেওয়া উচিত আগামীতে নৃত্যে। ফারুকী একজনকে দিয়ে গিয়েছে না যাওয়ার আগে, আগামী বছর সোশ্যাল নৃত্য আবিষ্কার করার জন্য তাকে একটা দেওয়া যেতে পারে পুরস্কার। কারণ মানুষ নেহারি খেলে যদি খারাপ লাগতে পারে, 600 শিশু মরার পরে সোশ্যাল নৃত্য দেখলে আমাদের ভালো লাগে না। তো জুলাইয়ের কাছ থেকে আমরা কি পেলাম? জুলাইয়ের প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা এই বছর জুলাইয়ের শুরুতে আমরা কি পেলাম? আকবর হোসেন, একটু পুরনো ইস্যু নিয়ে আপনাকে একটা বিষয় জানতে চাই। যেহেতু তুষার ভাই কথাটা বললেন যে একটা সোশ্যাল, এবং উনি শোক প্রকাশ করেছেন। উনি তো ইরানে মানুষ মরলে শোক প্রকাশ, কোথায় কোথায় যেন মানুষ মরলে শোক প্রকাশ করে। হ্যাঁ, উনি এইবারের জুলাইতে উনি কোথাও মোমবাতি হাতে গিয়েছেন? এত বড় উপদেষ্টা না উনি না জুলাইয়ের আইকন? উনি কোথাও গিয়েছেন শোক প্রকাশ করতে জুলাইয়ের 1 তারিখে? তো বিএনপি গিয়েছে, বিএনপিকে ধন্যবাদ দাও। জি,
বিরতির যাবো তার আগে একটা প্রশ্ন রেখে যাই, সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনার একটা আমি ফেসবুকের স্ট্যাটাস দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নাহিদ আসিফের যে দেখা, সেই দেখাটা কি অর্থ বহন করে? যে অনুষ্ঠানে তিনি নেচেছেন বললেন তুষার ভাই, সেই অনুষ্ঠানে এখানে আরেকটা কাজ করেছেন, আমি এটা বলবো একটু পরে। আচ্ছা, চাই আকবর হোসেন আপনি একটু বলবেন। সেটি হচ্ছে যে অনুষ্ঠানে তিনি নেচেছেন সেটা ছিল সম্ভবত সোশ্যাল বিজনেস ডে একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সম্ভবত আপনি বলেছেন সেটাকে কেন্দ্র করে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আসিফ বা নাহিদের দেখা আসলে কি অর্থ বহন করে। ওই অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আবারও নাহিদকে পরিচয় করেছেন, নাহিদ কোনো ব্যক্তি নন, নাহিদ একটি ইতিহাস, আবারও পরিচয় করে দিয়েছেন এভাবে। যদি আপনি এটা নিয়ে আপনি লিখেছেন তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। এটা হচ্ছে কি যে বিষয়টা একটু ইয়ে থেকে আসি, যে প্রফেসর ইউনুস তো নিজের ইচ্ছায় সরকার প্রধান হন নাই না, বাংলাদেশে 4 দিন কোনো সরকার ছিল না প্র্যাকটিক্যাল। উনি ওই দিন বলেছে যে আসিফ তাকে বারবার চাপ দিয়ে। হ্যাঁ, আমি বলছি যে উনি 4 দিন ছিলেন না। হ্যাঁ, তো উনি 4 দিন ছিলেন না, মানে তাহলে 4 দিন তো ওনাকে বাদ দিয়েও সরকার গঠন করতে পারতো। হ্যাঁ, এবং এই গভর্নমেন্ট সরকার প্রসেস মানে গঠন করার সঙ্গে সেনাবাহিনীর প্রধান যিনি এখনও আছেন, বঙ্গভবন প্রেসিডেন্ট এখনও আছেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো তারা এটা করেছে। এবং যখন প্রফেসর ইউনুসের নামটা প্রস্তাব করা হলো, এটা নিয়ে কেউ আপত্তিও করে নাই। করেছিল কি, বিএনপি বলেছিল যে আমরা প্রফেসর ইউনুসকে চাই না, জামায়াত বলেছিল যে আমরা চাই না, বা অন্য কেউ বলেছিল। আপত্তির কথা তখন কেউ বলে নাই, বলেছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছে যে আপত্তি ছিল। আপত্তি ছিল, সেনাপ্রধান বলেছিলেন, সেটা বলেছিলেন উনি। আপত্তি তো ছিল। আচ্ছা, সেনাপ্রধান নাকি বলেছিলেন, আই এম নট শিওর যে তিনি তো একটি মামলা। যাই হোক, কিন্তু আপনি যদি পলিটিক্যাল ইয়েতে দেখেন তা আপত্তি তো ছিল না, অ্যান্ড হি টুক ইট ওভার, দ্যাটস ফাইন। এখন এটা তো খুবই জানা কথা যে ধরেন আমরা যেটা দেখছি যে আওয়ামী লীগের একটা ন্যারেটিভ তারা দাঁড় করাতে চাচ্ছে, সেটা হচ্ছে যে তারা দেখাতে চায় যে এই অভ্যুত্থানটা এটা হচ্ছে ইউনুস, মানে তখন তো আর এনসিপি ছিল না, এখন যারা এনসিপির লোকজন তারা এবং জামায়াতের কাজ। এই অভ্যুত্থানের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নাই, বিএনপি কিন্তু ভালো। হ্যাঁ, কারণ আওয়ামী লীগ জানে যে তারা যদি বাংলাদেশের পলিটিক্সে ইফেক্টিভলি ফিরে আসতে চায়, হ্যাঁ, তাহলে বিএনপির সমর্থনটা তাদের দরকার। এবং আপনি সেজন্য দেখবেন যে আওয়ামী লীগের লোকজন বিএনপির কোনো সমালোচনা করে না, এবং যেই লোকগুলো এখন বলে যে না সরকারকে তো 6 মাস সময় দিতে হবে একটা, তারা কিন্তু ইউনুস সরকারের কাছে বলছে যে 2 মাসে এগুলো কি হচ্ছে। অথচ তখন কিন্তু বাংলাদেশে 580টা থানা নাই, 4 দিন সরকার নাই, তৎকালীন প্রধান বিচারপতি তার বেঞ্চ ছেড়ে পালিয়ে গেছেন, বাইতুল মোকাররমের খতিব চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, সো এটা খুবই স্বাভাবিক, কারণ যখন যে পতন হয়, যেমন 111-এর যে সরকার, সেটার তো বিএনপির প্রতি, মানে বিএনপির পতনের পরেই তো 111-এর সরকারটা এসছে। সো ওই সরকারের প্রতি কিন্তু আওয়ামী লীগের অত গ্রাজ নাই, তাই না? আওয়ামী লীগ তো সেই সরকারের লোককে রাষ্ট্রদূত বানিয়েছে, এমপি বানিয়েছে না, কারণ তারা ওদের কাছে ভালো, কারণ সেটার পরেই না এরা আসছে ক্ষমতায়। সো যে আওয়ামী লীগের পতনের পর এখন যেহেতু ইউনুস সরকার, সো অবভিয়াসলি হি ইজ দ্য, মানে কি বলবো, অপোজিশন আর কি আওয়ামী লীগের কাছে। সো এই জন্য যত বেশি সম্ভব ইউনুসকে যেভাবে ডেমোনাইজ করা যায়, ক্রিটিসাইজ করা যায়, এবং সেটা করার মাধ্যমে ইউনুসকে একটা বিএনপির মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া, যে লোক এই যে দেখেন, হ্যাঁ আপনারা তো ভালো কিন্তু ইউনুস এত খারাপ। এখন কিন্তু আপনি সোশ্যাল বিজনেস সামিটে যে কথাটা বললেন, এটার সিগনিফিকেন্সটা কোন জায়গায় সেটা আমি বলছি। ওইটা তো একটা সোশ্যাল বিজনেস ডে ছিল, সেখানে তো নাহিদকে পরিচয় করিয়ে দেওয়ার কোনো ব্যাপার ছিল না, আসিফকে পরিচয় করিয়ে দেওয়া। নতুন করে কেন পরিচয়, নতুন করে কেন, তো সব পরিচিত। হ্যাঁ, তারা পরিচিত না। হ্যাঁ, তো কেন উনি এখানে বললেন? উনি তো ওখানে সোশ্যাল বিজনেস ডে নিয়ে কথা বলবেন। কিন্তু যেহেতু দ্যাট ক্রিয়েটেড অ্যান অপরচুনিটি, প্রফেসর ইউনুস মানে উনি ফার্মলি দেখাইতে চাইছেন যে এই যে যারা অভ্যুত্থানের সঙ্গে জড়িত, অভ্যুত্থানের সঙ্গে সবাই জড়িত, বাট নাহিদ, আসিফ টাসিফ এরা যারা আছে, এরা হচ্ছে দে আর দ্য ফেসেস। তারা যে ঘটনা ঘটিয়ে ফেলেছে ব্যাপারটা না, তারা সামনে ছিল। ঠিক আছে, এখন ইউনুস সরকার, মানে ইউনুস একই জিনিস সে আবার রিএফার্ম করলেন যে হ্যাঁ আমি তাদের মাধ্যমেই আসছি। সেটা উনি এমন না যে অনেক সমালোচনা হচ্ছে, অনেক কিছু হওয়ার পরে উনি একেবারে নিশ্চুপ নিরিবিলি চলে গেছেন যে আমি আর কিছু বলবো না, ওই বার্তাটা একবার দেওয়া। এবং একই সঙ্গে নাহিদ, আসিফরাও ওখানে গিয়েছেন যে ইউনুস সরকার ক্ষমতায় না থাকলেও তারা তার সঙ্গে আছে, এই ভাইবটা দেওয়ার জন্য। শুধু তাই না, ওই প্রোগ্রামের স্পেশাল গেস্ট ছিল কে?
ডক্টর খলিলুর রহমান। ও হ্যাঁ, তাই তো। ডক্টর খলিলুর রহমান এখনকার পররাষ্ট্রমন্ত্রী, তিনি গেছেন। তিনি ইউনূস সরকারের কি জানি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে সার্ভ করলেও উনি কিন্তু এই সরকারের পররাষ্ট্র মন্ত্রী। সো এরকম একজন ব্যক্তি যিনি ইউনূসের একটা আমন্ত্রণে সেই প্রোগ্রামে যাবেন, উনি সরকারের সঙ্গে কনসাল্ট না করে, সরকারের হাই আপসের সঙ্গে কনসাল্ট না করে উনি যান নাই। এবং বিএনপিও আপনি দেখেন যে আমরা তো বারবার বলছি যে আপনি হাম নিয়ে কথা বলছেন, তাহলে হাম নিয়ে তো একটা তদন্ত কমিটি হওয়া উচিত। ডক্টর জাহেদ বলেছিলেন না সরকার একটা তদন্ত করবে, কি করেছে? না, এখনো দেখছি। কেন করে নাই? কমিটি দেখি না। হোয়াট ওয়েন্ট রং? এখন ব্যাপারটা হচ্ছে যে ওই যে ব্যাপারটা যে আপনি আফটার 5th of August যে বিএনপি, জামায়াত, এনসিপি এবং ইউনূস হচ্ছে যত নাটের গুরু, তারাই হচ্ছে ওই অভ্যুত্থানের ব্যাপার, বিএনপি আলাদা এখান থেকে। ব্যাপারটা যারা এভাবে দাঁড় করাতে চাচ্ছে ওইটা এইভাবে ঠিক দাঁড়াচ্ছে না। এবং সেটা দাঁড়াচ্ছে না কেন? বিএনপি এই আন্দোলনের ফ্রন্ট রোতে ছিল এবং ইউনূস সরকার এবং এরপরে এই সরকার, অভ্যুত্থান সবই এটার ধারাবাহিকতা। এই জন্য আপনি দেখেন ইউনূস সরকার কি এমন একটা কাজ করেছে যেটা ইদার বিএনপি অর এনসিপি অর জামায়াত পছন্দ করে নাই? আচ্ছা, তাই না? হয় বিএনপি পছন্দ করেছে, নাইলে এনসিপি পছন্দ করেছে, নাইলে জামায়াত পছন্দ করেছে। কেউ না কেউ একটা পছন্দ করে, কেউ না কেউ করেছে, অথবা সম্মিলিতভাবে সবাই করেছে। আপনি এই যে অনেক বিষয় সম্মিলিত, হ্যাঁ, আপনি এই যে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এত কথা হচ্ছে, তাই না? খুব খারাপ বাণিজ্য চুক্তি, আমি মেনে নিলাম, ঠিকই আছে। তো বিএনপি এটা নিয়ে কথা বলে না কেন? সংসদে এটা নিয়ে কোনো কথাই হয়নি। হ্যাঁ, বাইরেও হচ্ছে না। হুইজ ব্লকিং? সংসদে এটাকে কে ব্লক করছে? হ্যাঁ, তারপরে তুষার ভাই একটা কথা বললেন যে হ্যাঁ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বাড়িয়েছে। ভ্যাট তো আর হাসনাত আব্দুল্লাহরা বাড়ায় নেই, ভ্যাট তো সরকার বাড়িয়েছে। সো যদি ভ্যাটের ব্যাপারে কোনো প্রসঙ্গটা ধরতে পারেন না, আমি ধরতে পেরেছি তুষার ভাই, না বুঝছি যে তারা সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে এখন, ওইটাই তো পারেন না। আমি বলেছি যে ওই ভ্যাটের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল ওই সময়, তারা এখন ভ্যাট বাড়লে কিছু বলে না। হ্যাঁ, না, এখন তো তারা পার্ট সেটার, এখন বলবে। আমি বলেছি জুলাই আন্দোলন না, এখন তো আমি যদি কোনো কিছুর পার্ট হই, আমি যদি সেটার হই, আমি কি সেই পার্টে বসে আমি এটার সমালোচনা করব নাকি? আচ্ছা, ইটস ভেরি অবভিয়াস। কেউ সেটা করে না, সেটা করতে হলে তার এখান থেকে বেরোয় গিয়ে করতে। সো দিস ইজ দ্য পয়েন্ট যে আপনি মানে ওই যে অভ্যুত্থানের যে দুই বছর মানে দ্বিতীয় বার্ষিকীতে আপনি যেটা বলেন এটা ফিকে হয়ে গেছে কিনা, দেখেন মানুষ রেগুলার অভ্যুত্থান করবে না, কখনোই করবে না। এবং আমি জুলাই এই গণ অভ্যুত্থানটাকে আমি খুবই সিম্পল ওয়েতে দেখি। এটা এই এত সংস্কার, এত কিছু, আমি এভাবে দেখি না ব্যাপারটাকে। আমি দেখি যে এইটা আমাদের গণতন্ত্রের পথে একটা নতুন যাত্রা। আমি জিনিসটা দেখি, আমি চাই বাংলাদেশে 5 বছর পর ইলেকশন হোক। বাংলাদেশে 5 বছর পর যদি নির্বাচন না হয়, বাংলাদেশে আরেকটা অভ্যুত্থান হবে। সেটা বিএনপি থাকুক, জামায়াত থাকুক, আবার আওয়ামী লীগ থাকুক, যেই থাকুক। জি, আমি ব্যাপারটাকে দেখি যে when we establish democracy, others think they will follow. এটা আমাদের কিছু ওভাবে হবে। সো এটাকে অত আমি জটিলভাবে উপস্থাপন করতে চাই না। তুষার ভাই যদি আকবরের প্রশ্নের কোনো উত্তর দিতে চান, না আমি অন্য প্রশ্ন করব। আপনি যে বিষয়ে আন্দোলন করেছেন, 18 সালে কোটার বিরুদ্ধে আন্দোলন করেছেন, তার আগে ভ্যাটের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তাহলে সেই ঘটনাগুলি যদি এখন ঘটে তাহলে আপনি সেটা প্রতিবাদ করবেন না, আপনি করছেন না। তার মানে হচ্ছে আকবর বলছে এই ভ্যাট তো সরকার বসিয়েছে, না সরকারই তো বসাবে, কিন্তু ওনারা প্রতিবাদ কেন করছেন? আগেরবার তো সরকারই বসিয়েছিল। হ্যাঁ, কিন্তু যাদের প্রতিবাদ করার কথা ছিল তারা করছে না। তার মানে জুলাই আন্দোলনের যে চরিত্র, সেই চরিত্র তারা হারিয়ে ফেলেছেন। তারা যেটা সঠিক সেটার পক্ষে কোনো কথা বলছেন না, বা যেটা বেঠিক সেটার প্রতিবাদে কিছু বলছেন না, উল্টা নিজেরা সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। আর ইউনূসকে ডেমোনাইজ করার কিছু নাই। ইউনূস নিজে ডেমনে পরিণত হয়েছেন, অথবা তিনি ডেমন ছিলেনই। কেননা একটা লোক কি করে ক্ষমতায় আসার পরে নিজের কর মাফ করে, নিজের ক্ষমতা খাটিয়ে নিজের প্রতিষ্ঠানের জন্য একটার পর একটা বেনিফিট নেয়, এগুলো কি দুর্নীতি না? এগুলো অবশ্যই দুর্নীতি। এগুলো হচ্ছে এক ধরনের ক্ষমতাকে ব্যবহার করে নিজের জন্য সুবিধা আদায় করা। এটা কি সঠিক? এটা সঠিক কাজ নয়। এগুলো কি আমরা তাকে শিখিয়ে দিয়েছিলাম? বুঝলাম উনি নিজের ইচ্ছায় ক্ষমতায় বসে না, ওনাকে এনে বসানো হয়েছিল। কিন্তু ওনাকে কি এগুলা করতেও বলে দিয়েছিল যে ওনার আয়কর মাফ করে দিতে হবে, নোবেল পাইলে ভবিষ্যতে কেউ কর দিবে না? উনি দিতে চায় না, উনি দিবে না। ভবিষ্যতে নোবেল বিজয়ী কর দিতে চায় কি না চায় উনি জানে কেমনে? তো এইগুলা কোনো কথা নাকি যে ইউনূসকে ডেমোনাইজ করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে যাওয়ার জন্য? খুবই বাজে কথা। ইউনূস সাহেবের ডেমোনাইজেশন উনি নিজেই নিজেকে করেছেন। জাপান থেকে ফিরে এসে উনি একটা নার্সিং নিয়ে কথা বলতে শুরু করলেন। ওনার উপদেষ্টারা সব বিদেশে গেল চিকিৎসা নিতে।
70 লাখ 80 লাখ টাকা করে এক একজনের নাম উঠছে। মোস্তফা সরোয়ার ফারুকের কি অসুখ হয়েছিল? আমি তো ডাক্তার, আমি এটা জানতে চাই যে সে যে 7.5 লক্ষ টাকা নিয়েছে না প্রায় 8.5 লক্ষ ধর্ম উপদেষ্টা নিয়েছে 84 লাখ। ধর্ম উপদেষ্টা যে কি অসুখ হয়েছিল, যে ওনার কি কারণে উনি চিকিৎসা করতে এখানে গিয়েছিলেন? আমার তো এটা জানার অধিকার আছে, কারণ আমি একজন নাগরিক, তার মধ্যে আমি আবার চিকিৎসক, আমি বুঝি তো অন্তত যে আমার সামনে কোনো ফাইল দিলে যে কি অসুখ না, কারা পরীক্ষা করে তাদেরকে বিদেশ যাত্রার পারমিশন দিয়েছিল, কোন কোন ডাক্তারেরা, এগুলা জানার অধিকার নেই আমাদেরকে? আপনার মনে আছে ডক্টর ইউনূস আসার পরে প্রথম যে কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল তার মধ্যে একটা হচ্ছে ব্যক্তিগত চিকিৎসক, মনে আছে আপনার? তো ব্যক্তিগত চিকিৎসক কেন লাগে? জুলাই আন্দোলন তো এইসবের বিরুদ্ধেই ছিল যে ব্যক্তিগত চিকিৎসক লাগে না, সারা দেশের চিকিৎসা ব্যবস্থা আছে, আপনার যখন যাকে দরকার তার কাছে আপনি চিকিৎসা করতে যাবেন। আপনি কি রাজা নাকি? শেখ হাসিনা কি রানী ছিল নাকি যে এবিএম আবদুল্লাহকে ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ করেছিল? এইগুলো হচ্ছে রাজারানির ব্যাপার। ব্যক্তিগত কবি থাকে, ব্যক্তিগত চিকিৎসক থাকে। ব্যক্তিগত চিকিৎসক কি জিনিস? এভরি পার্সন ইজ ইয়ার পার্সোনাল ফিজিশিয়ান, এভরি ডক্টর ইজ এভরি পার্সন বলা উচিত, এভরি ডক্টর ইজ ইয়ার পার্সোনাল ফিজিশিয়ান। আপনি যখন যার কাছে যাবেন তখন তিনি আপনাকে চিকিৎসা করবেন। আপনার রোগ হইল পশ্চাতে, আপনি যাবেন চোখের ডাক্তারের কাছে, আপনার ব্যক্তিগত চিকিৎসক চোখের ডাক্তার? তো এগুলো প্রশ্ন করা যাবে না। উনি কিন্তু ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ দিয়েছিলেন। এখন উনি সোশ্যাল বিজনেস ডেতে কি করলেন? আমি তো একটু নেচেই দেখিয়েছি যে উনি যে নাচছিলেন। হ্যাঁ, এই সোশ্যাল বিজনেস ডেতে উনি কি করেছেন? উনি মূলত একটা পিআর করেছেন, লোকজনকে ডেকে উনি আবার প্রমাণ করার চেষ্টা করেছেন যে এই জুলাই আন্দোলনে ওনার কোনো ভূমিকা ছিল না, ওনাকে এনে বসিয়ে দিয়েছিল। অথচ জামাত ইসলামের ইউরোপের মুখপাত্র আবু বকর মোল্লা ভাই কিন্তু বলেছেন যে উনি এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন। তাহলে আবু বকর মোল্লা ভাইকে জিজ্ঞেস করা উচিত যে কিভাবে জড়িত ছিলেন ডক্টর ইউনূস। উনি বলেছেন যে ডক্টর ইউনূস লবিং ফার্ম এবং অন্যান্য কিভাবে সাহায্য করেছেন তাদেরকে। তো উনি কেন এখন বলে যে আমি জড়িত ছিলাম না? ঠিক আছে, উনি জড়িত ছিল না। জুলাই আন্দোলনের সময় উনি অলিম্পিকে গিয়ে পতাকা উড়াচ্ছিল। জুলাই আন্দোলনের সময় এখানে কেউ ঘরের মধ্যে চুপ করে বসে থাকলে তাকে বলা হয়েছে আপনি কেন চুপ করে বসে আছেন, আপনি দোষর, আপনি কথা বলেন না কেন, আপনার দোষ আছে। সাকিব আল হাসান ক্রিকেট খেলছিল বলে আপনি হত্যা করেছেন। আর উনি জুলাই আন্দোলনের সময় পতাকা উড়াচ্ছিল ফ্রান্সে, উনি 3 দিন আসে নাই কারণ ওনার চিকিৎসা চলছিল ওইখানে। ওনার কিন্তু কোনো দোষ নাই, উনি পতাকা উড়াইলে দোষ নাই। ওনার সাথে তখন অলিম্পিকে আর কে পতাকা উড়াচ্ছিল? নসরুল হামিদ যে এমপি ছিলেন, মন্ত্রী, তার ছোট ভাই শুটিং ফেডারেশনের মহাসচিব, সেও পতাকা উড়াচ্ছিল, তখন অলিম্পিকে ছিল, উনিও ছিল, ওরাও ছিল। আমরা যখন কথা বলবো, আমরা যখন সমালোচনা করব, এটা কাউকে মহৎ করার জন্য না, কাউকে দেবতা বানানোর জন্য না, কাউকে শয়তান বানানোর জন্য না। যে যেটা করেছে সেটা বলবো, মানুষ বিচার করবে কোনটা ঠিক আর কোনটা ঠিক না। উনি কি করেছেন আপনি দেখেন তো ক্ষমতায় বসার পরে। হ্যাঁ, উনি এমন কোনো কিছু করেন নাই যেটাতে বিএনপি রেগে গিয়েছে। বিএনপি তো খলিলুর রহমান সাহেব সম্পর্কে রেগে গিয়েছিল। কি বিবৃতি আছে আপনারা সবাই জানি, খলিলুর সম্পর্কে অনেক বিবৃতি জানেন, জি। এবং সবাই মনে করে যে এখানে ওনার একটা ভূমিকা আছে। কিছু মানুষ যে এখনো বিএনপি সরকারের মধ্যে রয়ে গিয়েছে ওনার নিয়োজিত, এখানে ওনার একটা ভূমিকা আছে, এটা অনেকেই মনে করে থাকে। সেটা বরং এই সোশ্যাল বিজনেস ডেতে আরেকবার প্রমাণিত হয়েছে। এবং শুধু তাই না, এই যে উনি নাহিদকে আবার পরিচয় করে দিচ্ছেন, এর কারণ হচ্ছে উনি এদেরকে ক্ষমতা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আপনার মনে আছে উনি কি বলেছিলেন? ভোটের বয়স 17 বছর করে দিতে হবে। উনি এটা বলে ফেলেছিলেন আসার কয়েক মাসের মধ্যে। এখন 2 মাসের মধ্যে কেউ যদি সব উল্টাপাল্টা কথা বলে 4 মাস 5 মাসের মধ্যে, তাহলে তার সমালোচনা হবে না। এই সরকারকে মানুষ 6 মাস কেন 2 বছর সময় দিতে চায়? এই বাজেটে এই সরকার 2 বছর সময় চায় নাই, কেন চেয়েছে? কারণ এই সরকার গণতান্ত্রিকভাবে ভোটে নির্বাচিত একটা সরকার। অনির্বাচিত সরকারকে মানুষ কি কারণে 6 মাস সময় দিবে, আর 1.5 বছর সময় দিবে, 2 বছর সময় দিবে? যেখানে নিজের জন্য উনি সই করছেন 600 কোটি টাকার উপরে কর মাফ করাচ্ছেন, এটার জন্য আমরা ওনাকে সময় দিব? ওনাকে আমরা দিয়েছিলাম নির্বাচন সংস্কার এবং বিচারের জন্য। উনি বিচার ঠিক মতো করতে পেরেছিলেন? ভুয়া মামলা কতগুলা করেছে ওনার সময়? ভুয়া মামলা করে সাংবাদিকদেরকে ধরে নিয়ে গেছে, রাজনীতিবিদদেরকে ধরে নিয়ে গেছে, সব ভুয়া মামলা। মানুষ জানে এগুলো ভুয়া মামলা। আসবো তো সব আপনার কাছে। এবং আরো কথা আছে, উনি এদেরকে কেন এখন পরিচয় করে দিচ্ছেন? উনি রাজনীতিতে ওনার প্রভাব যে এখনো আছে এটা বোঝানোর চেষ্টা করছেন। রাজনীতিতে উনি যদি সত্যি ওনার প্রভাব আছে এটা দেখাতে চান, আমি মনে করি অ্যাপয়েন্টেড অবস্থায় না, উনি উপদেষ্টা হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছিলেন, আরো কোনো অ্যাপয়েন্টেড পোস্টে না গিয়ে উনি ভোটে দাঁড়াক, একটা দল বানাক, ভোটে দাঁড়াক, অথবা উনি এনসিপির হয়ে ভোটে দাঁড়াক। দল তো উনি আগে বানিয়েছিলেন, যাই হোক সেই দল বানিয়ে তো উনি কিছু করতে পারে নাই। এবং ওনার যতগুলা সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান আছে, কয়টা লাভে আছে এটা উনি ডিক্লেয়ার করুক, কয়টার জন্য উনি সরকারকে কর দেয় সেটা ডিক্লেয়ার করুক। আশা করছি করবেন। আচ্ছা আকবর, আপনি একটু একটা বিষয়, যে ইন্টারিম গভর্নমেন্টের সময় তো সবাই বলেন যে ব্যাপক দুর্নীতি অনিয়মের কথা বলেছেন, বা আমরাও জানি এরকম হয়েছে, পত্রপত্রিকায় এসেছে। সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, এবং তিনি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করেছেন যে এই সব দুর্নীতি এবং তাদের সময় যত কাজকর্ম আছে সেগুলো যেন টিআইবি ইনভেস্টিগেশন করে দেখে। আপনার কাছে কি মনে হয় এই তদন্তগুলো হবে? শেষ পর্যন্ত হচ্ছে না কেন? হু ইজ স্টপিং? আচ্ছা, তাদেরকে আটকাচ্ছে কে? কেউ আটকাচ্ছে বিএনপিকে? না, দেন মানে
যে আহ্বানটা জানিয়েছেন মানে ইনভেস্টিগেশন করার জন্য, এটা তো আহ্বান জানানোর শেষে কিছু কিন্তু এগুলো অনেক সময় দেখি এটা আমরা তো হয় না। এটা তো পার্লামেন্টে আহ্বান জানানোর কোনো ব্যাপার না। সরকার মনে করবে যে আমি ইনভেস্টিগেট করব, হ্যাঁ তো করুক না। আমি তো তুষার ভাইয়ের সঙ্গে ফুললি এগ্রি করি যে এই যে উনি এতগুলো অনিয়ম দুর্নীতির কথা বললেন, রাইট, ইটস ওপেন, করুক ইনভেস্টিগেশন। হ্যাঁ, আপনারা বিএনপিকে চাপ দেন যে আপনারা ইনভেস্টিগেট করেন। এখন ইউনূস তো দেশে আছে, সে না দেশের বাইরে যেতে না পারে। ইনভেস্টিগেশন হোক, বিচার হোক, তারপর আমরা দেখি। সেটাই বললাম না, এই ইনভেস্টিগেশনগুলো হ্যাঁ, এখন এটা কার কাছে করতে হবে? এটা তো এখনকার সরকারের কাছে করতে হবে না? হবে না, ওনারা ইন্ডেমনিটি নিয়েছেন, ওনাদের কাজের কোনো না, আদালতে যাওয়া যাবে না। কিচ্ছু না। বিএনপি তো 35টা যে ওই যে অধ্যাদেশ করে নাই, পার্লামেন্ট না চাইলে কোনো ইন্ডেমনিটি থাকে না, ওটা চলে যাবে। বিএনপির এখন ফুল মেজরিটি আছে, যে কোনো জিনিস মেজরিটি আছে, তারা তো অনেক তারা করতে পারে যে কোনো জিনিস, তো করুক না। তাহলে আপনারা বিএনপির কাছে জোর করে দাবি করেন যে এই যে ইউনূস কোটি কোটি টাকা মেরে দিল, বিলিয়নস অফ ডলার্স, হ্যাঁ এত ট্যাক্স ফাঁকি দিল, উনি মানে নাই, এত কিছু করলো, উনি মানে নাই, উনি এত ক্ষমতাকে কাজে বেনিফিটেড লাগিয়ে হইলো, benefit নিয়েছে। এত বেনিফিটেড হইলো, হ্যাঁ অন্যায়ভাবে বেনিফিটেড হলো। আমি মনে করি ইচ অ্যান্ড এভরি ইনসিডেন্ট শুড বি ইনভেস্টিগেটেড, অ্যান্ড এটা আদালতের মাধ্যমে এটাকে সুরাহা হোক, ইনভেস্টিগেশন হোক, ইউনূসকে আটকানো হোক, সে যেন দেশের বাইরে যেতে না পারে না, যতদিন দেশের বাইরে পর্যন্ত যেতে না পারারও কিন্তু হ্যাঁ। কোনো কারণ নাই। আচ্ছা না, আমি বলি না, কারণ পালাই গেলে তো তখন আরেক কেন সমস্যা। পালাতে হবে? হ্যাঁ, দেশের বাইরে- আছে না, ওই আবার বেনজিরের মতো যদি ছেড়ে দেয় সে তো আরেক মুশকিল। এখন যেটা করতে হবে করুক, এটা গভর্নমেন্টের হাতে আছে। পার্লামেন্টও তারা মেজরিটি, সরকার চাইলে এটা করতে পারে। এটা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে আহ্বান জানানোর কোনো বিষয় না। ইটস আ ম্যাটার অফ ডিসিশন। আপনি ডিসাইড করবেন। হ্যাঁ, এখনও দুর্নীতি দমন কমিশন খালি আছে, সেটা তো এটাকে তাড়াতাড়ি রিকনস্টিটিউট করে এগুলো ইনিশিয়েট করা দরকার। আমিও আহ্বান করি যে হোক, আমরা দেখতে চাই যে কি হয়েছে আসলে, দিন শেষে What went wrong? দিন শেষে এগুলো হবে। এখন না হইলে তো শুনেন, না হলে সেটা কার দায়? আমরা তো দাবি করছি, তুষার ভাইও দাবি করছে, এটা সরকারের দায়। হ্যাঁ ওনারা আমরা তো দাবি করছি যে চলেন না তুষার ভাইয়ের সঙ্গে একসঙ্গে আন্দোলনে যাবো। আমি কিন্তু বিচার দাবি করি নাই, আমি হ্যাঁ। শুধু বলেছি যে যে অপরাধ করেছে সে অপরাধের বা অন্যায়ের বা যে কোনো ধরনের অনৈতিক কাজের আমরা যদি মনে করি যেগুলি ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা করেছেন, হ্যাঁ। আপনি মনে করেন মদ খেয়েছেন, মাতাল হয়েছেন, আমি সেটার জন্য আপনার বিচার চাই না। আমি বিচার চাই আপনি যদি মদের দোকানে ঢুকে লুট করেন, সেটার বিচার চাই। হ্যাঁ। তো সেই রকম উনি কি করেছেন? উনি ক্ষমতায় আছেন বলেই তো উনি করগুলি মাফ করাতে পেরেছেন। সেটাই তো বললাম, ওটা ওনার তো ক্ষমতাকে উনি ওটা তো অপব্যবহার অনৈতিক। তো এটার কি ইনভেস্টিগেট করা লাগে নাকি? সমস্ত পত্র তো করবে না? আরে না না, এটা তো এটা investigation না না, লাগে। এটা তো চায়ের দোকানের আড্ডা না। না, এটা ইনভেস্টিগেশন না, অবশ্যই লাগে। উনি নিজে সই লাগবে না করে কেন? আসলে একটা সিস্টেমের মধ্যে লাগবে না, যেতে এটা হবে তো তো, system। না না, সিস্টেমে কিছু নাই। কি নাই? আপনি পত্র পত্রিকার মধ্যে পরিষ্কার লেখা হয়েছে উনি নিজে সই করে এগুলা নিয়েছেন, এটা হ্যাঁ, ইনভেস্টিগেশন তো নিক না, সরকার এটা প্রকাশ করো যে এই যে আমরা তদন্ত করেছি, পত্রপত্রিকার আমরা সোর্স পেয়েছি। হিসেবে উল্লেখ করে এগুলো তো এইভাবে সরকারের নথি, সরকার এগুলা গেজেট দিক, ইস্যু করেছে হ্যাঁ, না। করুক না, তবে সরকার আবার প্রকাশ করুক, এটা ওনার কমিশন করুক। সরকার ওনার জন্য ওনার বেনিফিটে গেজেট ইস্যু করছে, আমি আর্জ করি যে সরকার একটা কমিশন গঠন করে এগুলো সব এটা ইয়ে ওনার করুক। দাবি হইতে পারে। হ্যাঁ। সেগুলো করুক। হ্যাঁ, আমি বলবো যে মোস্তফা কামাল দুর্নীতিবাজ, কিন্তু হ্যাঁ আমি তাকে মিডিয়া ট্রায়াল করব না, আমি তার অরিজিনাল ট্রায়াল করব। মোস্তফা কামালকে, ডক্টর ইউনূসকে কেউ দুর্নীতিবাদ হ্যাঁ। বলে নাই, বলেছে উনি ক্ষমতাকে অপব্যবহার করে হোক, সেটারও শাস্তি নিজের হতে হবে। বেনিফিটে ব্যবহার করেছে। সেটাও শাস্তি হতে হবে। সেটা যদি বাংলাদেশে প্রচলিত আইন হ্যাঁ, থাকে সেটা তো হবে। হোক, আসেন আমি সেটার জন্য চাই যে হোক, কিন্তু দিস ইজ নট মিডিয়া ট্রায়াল। আকবরও চাচ্ছে হোক একটা এখানে সিস্টেমের কেউ কিন্তু মিডিয়া ট্রায়াল করে নাই। মিডিয়া ট্রায়াল শব্দটা অপব্যবহার করা হচ্ছে। মিডিয়া ট্রায়াল হচ্ছে কি জিনিস? কেউ অপরাধী সাব্যস্ত হওয়ার আগে তাকে অপরাধী বলা। তাই তো বলা কিন্তু হচ্ছে। যেটা এখানে আছে পরিষ্কার, যে কোথায় কাজ আছে? আমি করলে হবে যে আমি অনৈতিক কাজ করেছি, সেই কাজ উনি করলে কেন অনৈতিক হবে? সেটাই তো বলছি, এটা কি মিডিয়া ট্রায়াল না? হ্যাঁ না না, মিডিয়া ট্রায়াল না তো কি? আপনি তো মানে যারাই বলছেন, হ্যাঁ তারা তো এই উদাহরণগুলোকে আনছেন। এটা কি media trial? এখন সরকারও তো বলছে মিডিয়া ট্রায়াল কি জিনিস? তাহলে মিডিয়া তো ট্রায়াল হচ্ছে একজনের মানে- বিরুদ্ধে অভিযোগ হয়েছে, হ্যাঁ, যার কোনো বিচার হওয়ার আগেই তার বিরুদ্ধে কিছু যার বলে কোনো দেওয়া। সাক্ষী সাবুত কিচ্ছু নাই। এগুলো তো অভিযোগ। সেইটা হচ্ছে মিডিয়া হ্যাঁ, ট্রায়াল। এগুলো তো অভিযোগ। এটা আপনি অভিযোগ। প্রমাণ করতে হবেন না, আপনি তো রাষ্ট্র এটা ব্যবস্থা অভিযোগ। মানছেন উনি না। যে ওনার আপনি তো আয়কর রাষ্ট্র- মাফ করিয়েছেন, এটা হ্যাঁ, অভিযোগ, এটা তো হ্যাঁ, প্রমাণিত। বলুক যদি সেটা অনৈতিক হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, অবশ্যই সেটা আপনি শাস্তি আমাকে হবে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বুঝান, হ্যাঁ, স্বার্থের দ্বন্দ্ব না বুঝান। না, স্বার্থদ্বন্দ্ব তো সেটাই আমি বলছি। স্বার্থদ্বন্দ্ব কি সেটা আপনি বুঝান। যদি সেটা হয়, যে কাজ আমার, যদি সেটা হয় মানে আমি কি? যদি- স্বার্থের দ্বন্দ্বের ডেফিনিশন না না না, আমি তো সেটাই বলছি রে ভাই, আপনি তো কথাকে অন্যভাবে দেখেন। স্বার্থের দ্বন্দ্বের ডেফিনিশন আপনি যদি রাষ্ট্র ব্যবস্থা মানেন, স্বার্থের দ্বন্দ্ব যদি কোথাও আপনি থাকে, যদি রাষ্ট্র ব্যবস্থা সেটা মানেন, ওনার যে শপথ, হ্যাঁ, সেই শপথের বিরোধী যদি সে ভঙ্গ ফলে করে, আজকে আমরা যে জুলাই আন্দোলনের
মূল চেতনা নিয়ে কথা বলছি, হ্যাঁ। সেই মূল চেতনা কি জিনিস? শেখ হাসিনা ওনার অবস্থানকে কাজে লাগিয়ে এস আলম সহ বিভিন্ন দুর্নীতিগ্রস্তদেরকে সুবিধা দিতেন, আর ইনি ওনার অবস্থানকে কাজে লাগিয়ে নিজের প্রতিষ্ঠানের সুবিধা নিজেই দিয়েছেন। হ্যাঁ, আমি মোস্তফা কামাল, আমি এটা শেষ করি। আচ্ছা। হ্যাঁ, আমি ওনার সঙ্গে ফুললি এগ্রি করি। ধরেন এটার কয়টা জিনিস, আপনার সাথে সে ফুললি এগ্রি করছে। আমি না, করি- media trial না তো এটা। না, আমি বলছি ঠিক আছে। আমি বলি, প্রথমত উনি যে কাজগুলো করেছেন, তুষার ভাই যেগুলো বললেন, এগুলো হয়তো মানে কি বলবো, ওগুলা ইল্লিগাল না, অনৈতিক হইতে পারে, এটা একটা জিনিস। আচ্ছা, আবার এখন এটা- এখন বুঝতে পারছি। হ্যাঁ, আবার হয়তো এটা ইল্লিগালও হইতে পারে, ঠিক আছে, আচ্ছা। যে ইল্লিগালও হইতে পারে কিন্তু। হ্যাঁ, তাহলে ইদার উনি এটা অনৈতিক কাজ করেছেন, নাহলে ইল্লিগাল কাজ করেছেন, অথবা উনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা, সেটা আমাদের কনস্টিটিউশনে কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলা আছে, যে আপনি এমন কোনো কাজ করতে পারবেন না আপনার পদে থেকে যেটা আপনার এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে। হ্যাঁ, সো এই যে কোনো জিনিস যদি এগুলো হয়, এই তিনটার যে কোনোটাই শাস্তিযোগ্য, বিচারযোগ্য। অ্যাটলিস্ট ধরেন সরকার বিচার করলো না, আমি ধরলাম যে ঠিক আছে বিচার হবে না, কিন্তু আমরা এই গভর্নমেন্টের কাছ থেকে জানতে চাই হোয়াট ওয়েন্ট রং। এত কথা উঠছে কেন? আমরা তো জানতেই চাইতে পারি, আমি নাগরিক হিসেবে অবশ্যই জানতে চাই। হ্যাঁ, এত কথা উঠছে কেন? হ্যাঁ, সেটাই। তারা একটা ইনভেস্টিগেশন করুক, করে বলুক যে এই 10টা প্রতিষ্ঠান ইউনুসের এই 2000 কোটি টাকা কর মওকুফ নিয়েছে। হ্যাঁ, এই 10টা প্রতিষ্ঠান আপনি চাচ্ছেন একটা সিস্টেমের মধ্য দিয়ে এটা হোক। অফকোর্স, আপনি যদি রাষ্ট্র ব্যবস্থা মানেন, আপনার তো এটা করতে হবে। জি, আব্দুল তুষার, আপনি একটু বলবেন, মানে যদি এই আলোচনা আপনি আগে যেটা করছিলাম জুলাই নিয়ে, যদি সেটা কথা বলতে চান বলতে পারেন, কিন্তু প্রশ্নটা রাখি, সেইটা হচ্ছে যে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চীন গিয়েছেন, সফর করছেন, বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে কাজ করছেন, চেষ্টা চালাচ্ছেন, সেখানে সমঝোতা হচ্ছে, ঠিক তখন আমরা দেখলাম যে আমাদের দেশে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উঠছে, সেইটার কথা বলে সাদা পতাকা, কালেমার পতাকা, কালেমা লেখা পতাকা ওড়ানো হচ্ছে। কালেমা লেখা পতাকা ওড়ানোতে কোনো সমস্যা নাই, তারা ওড়াতেই পারে, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এই সময়টায় এমন পতাকা ওড়ানো হলে আমাদের যে শ্রমবাজার বিশ্বে আছে, আমাদের যে বিনিয়োগের ব্যাপার আছে বাইরে, সেইখানে কোনো ভুল বার্তা যেতে পারে? আমার মনে হয় এই প্রশ্নটা আপনি সামাজিক দিবস সংক্রান্ত বিষয়ে আলোচনা না করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে করতে পারতেন। এরকম একটা পরিবেশ যে বাংলাদেশে তৈরি করে দেওয়া হয়েছে, এটা ওনার কৃতিত্ব, উনি এটা করেছেন। ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকার পাশে আপনি যখন কলেমার পতাকা রাখেন, কে সম্মানিত হয়? আমি তো মনে করি না যে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকার পাশে আমাদের কলেমার পতাকা উড়ানোই উচিত, এই কারণে যে আমাদের কলেমার সম্মান আছে একটা বড়। আপনি ব্রাজিল আর আর্জেন্টিনার পাশে কেন এটা, এই তুলনাটা আসবে কেন? আমি তো মনে করি না এটা। কিন্তু একটু আগে যে আলাপ হচ্ছিল না কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আমি আপনাকে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। উনি গ্রামীণ ব্যাংকের জন্য কর অব্যাহতি নিয়েছেন 2029 সাল পর্যন্ত, যেখানে এই সরকার বলছে যে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান কর দিবে, লভ্যাংশ যদি কম দেয় তাহলে বেশি কর দিতে হবে। সেইখানে গ্রামীণ ব্যাংক 2029 সাল পর্যন্ত কর অব্যাহতি নিয়ে বসে আছে। এই বাজেট গ্রামীণ ব্যাংকে টাচ করতে পারবে না। সরকারি মালিকানা কমিয়েছেন, 25% সরকারের মালিকানা ছিল। সরকার কি? সরকার হচ্ছে জনগণ। গ্রামীণ ব্যাংকে জনগণের মালিকানা ছিল, সেই মালিকানা কমিয়ে এটাকে 10% নামিয়ে দিয়েছেন। এবং উনি বলেছেন এতে নাকি ব্যাংকের নিয়ন্ত্রণ ঋণ গ্রহীতাদের হাতে যাবে। ঋণ গ্রহীতাদের হাতে কোনোদিন এটা নিয়ন্ত্রণ যাবে না। এই গ্রামীণ ব্যাংকের এটা পুরোপুরি একটি শুভঙ্করের ফাঁকে। আপনি ঋণ নিলে নাকি এটা শেয়ার হোল্ডার, আপনি ঋণ পরিশোধ করে দিলে আর শেয়ার হোল্ডার থাকেন না তো। তাহলে কিভাবে? লাইসেন্স এবং অনুমোদন নিয়েছেন উনি। গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেসের নামে জনশক্তি রপ্তানির লাইসেন্স নিয়েছেন। সমাধান সার্ভিসেসের ডিজিটাল ওয়ালেট এবং পেমেন্ট সার্ভিস অনুমোদন করেছেন। গ্রামীণ ইউনিভার্সিটি নিজেই অনুমোদন করে দিয়েছেন। এবং তিনি তার মালিকানাধীন প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে শ্রম আইন এবং অন্যান্য মামলা যেগুলি ছিল সেগুলো অনেকগুলিকে খারিজ এবং নিষ্পত্তি করে দিয়েছেন। এবং তিনি যে নিজের করও মাফ করেছেন সেটা তো পরিষ্কার, নোবেল বিজয়ীকে কর দিতে হবে না, এটা তো উনি করেছেন। পাশাপাশি একটা সংখ্যা বলা হয়, যে সংখ্যাটা হয়তো নির্ধারণ করা হয়েছে কোন একটা কিছুর ভিত্তিতে, 666 কোটি টাকা বলা হয়। ধরেন 666 কোটি না, এটা শুধু 66 কোটি, সেটাও কি উনি মাফ করাতে পারেন আদালত ছাড়া? নিজে নিজে মাফ করিয়ে নিয়েছেন, আদালতের প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু করেন না এই কাজগুলা। এবং আপনি দেখেন এই যে তিনটা লাইসেন্স যে উনি নিয়েছেন, একটি জনশক্তি রপ্তানির লাইসেন্স, একটি ডিজিটাল ওয়ালেট এবং পিএসপি লাইসেন্স এবং একটি বিশ্ববিদ্যালয়, আপনি আবেদন করে দেখেন তো কয় বছর লাগে এটা পাইতে, আদৌ পাবেন কি না? কিন্তু উনি নিজে ক্ষমতায় বসে থেকে এগুলা নিয়ে নিয়েছেন ওনার প্রতিষ্ঠানের নামে। এবং সারা বাংলাদেশে ব্যাটারি রিক্সাও রীতিমতো ওপেন করে দিয়ে গিয়েছেন। ওনার যে সামাজিক ব্যবসাগুলি আছে তার মধ্যে একটা আছে রফিক অটো ভ্যান লিমিটেড, আপনি সেটা জানেন? না, এটা জানতাম না। খুঁজে বের করেন তো। উনি এগুলা করেছেন, এগুলা তদন্ত করতে হবে।
আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন আপনি একটা খরগোশ, এটা তদন্ত করে বলতে হবে এটা খরগোশ নাকি? কানে ধরে টান দিয়ে দেখতে হবে খরগোশ? তো সব সিস্টেমের মধ্যে যেতে হবে তো। সিস্টেম এইটাই যে যে জিনিস প্রমাণিত সত্য সেটা সমালোচনা হবে। সমালোচনা কোনো মিডিয়া ট্রায়াল না, এটা দেখা যাচ্ছে এটা সমালোচনা হবে। যেটা দেখা যায় না ওটা তদন্ত করে বাইর করতে হবে। ইনভেস্টিগেশন ইজ টু ফাইন্ড আউট হোয়াট ইজ নট ফাউন্ড আউট ইয়েট। যেটা পাওয়া গিয়েছে সেটার জন্য তো ইনভেস্টিগেশনের কোনো প্রয়োজন নাই। এগুলো ওনারা সই হয় না, এগুলো গ্যাজেটেড হয় নাই, এগুলো সরকার থেকে রিলিজ হয় নাই। তখন কে ক্ষমতা ছিল এটা দেখা যাচ্ছে না, এটাও তদন্ত করতে হবে। করেন তদন্ত। এটা হচ্ছে অভিযোগ, সেই অভিযোগ তো আমরা করবোই। এটা করলে কি ডক্টর ইউনূসকে ডেমোনাইজ করা হয়? মোটেও ডেমোনাইজ করা হয় না, বরং উনি কি কেউ কাণ্ড করেছেন সেটা